আজকে এমন একটা পান তৈরি করেছি পুরো কড়া। পানের ভেতরে মাল মশলায় ভরা, টক ঝাল মিষ্টি, মানে এছাড়া 50 রকমের মশলা, মানে যা যা দেওয়া লাগে, ফায়ার, পুরো ফায়ার। আচ্ছা, তো রাইটিং টাস্ক ওয়ানের ভিডিও অনেকেই চেয়েছেন, ঠিক আছে? সো অনেকেই বলেছেন স্যার রাইটিং টাস্ক ওয়ান নিয়ে অনেক চিন্তায় আছি, অনেক প্যারায় আছি। তো রাইটিং টাস্ক ওয়ান কিভাবে আমরা ডেভেলপ করব, কোন আইডিয়া দিয়ে লিখব, কিভাবে লিখলে ভালো স্কোর আসবে, আমি তো লিখতেই পারি না, তাদের জন্য যারা লিখতে পারেন না, ঠিক আছে? এখন দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনাদেরও দোষ আছে, ঠিক আছে? অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে স্যার অমুক কোচিংয়ে পড়েছি, আমার হবে না, এই কোচিংয়ে আমার হয়নি, আমাকে জন্য কিভাবে কিভাবে ভর্তি করে নিল। তো এই যে আপনারা এই যে বলেন যে ওই কোচিংয়ে হয় না, ওই কোচিংয়ে হয় নাই, আমি ব্র্যান্ডিং দেখে ভর্তি হয়ে ভুল করেছি, ক্লাস না দেখেই। সো এই যে আপনারা বিপদে পড়ে ফোন দেন, এইগুলো কিন্তু বলবেন না, ঠিক আছে? প্রত্যেকটা কোচিংই ভালো, আপনার জন্য ভালো না। আপনার জন্য কোনটা ভালো সেটা আপনি জানেন না। প্রত্যেকটা কোচিংই ভালো, কিন্তু আপনার জন্য হয়তো এটা সুইটেবল না। জানেন, যারা যে বড় বড় কোচিংয়ে যারা পড়ে বা ওইখান থেকেও তো ভালো রেজাল্ট করছে, তাই না? তো ওইখান থেকেও ভালো রেজাল্ট করছে। দেখেন, ওরা আসলে ওদের বেসটাই কিন্তু একদম মানে অন্যরকম। ওদের বেস ফর্মের সঙ্গে আপনি পারবেন না, ঠিক আছে? তো দেখেন যে বেস ফর্ম যাদের ভালো তাদের জন্য যে কোনো কোচিংই, মনে করেন যে তারা জাস্ট পড়িয়ে যাবে বা পড়া দিবে এমনিতেই, মানে কোনো খেয়াল খবর রাখবে না, খোঁজ খবর রাখবে না, তারপরেও কিন্তু তারা পারবে, কারণ তাদের বেসটা ভালো। এখন আপনার বেস তো ভালো না। আপনি যদি ওই সব কোচিংয়ে পড়েন, ওইখানে ভর্তি হন, তাহলে কি হবে? হবে না। কারণ আপনার দরকার হচ্ছে ভালো একটা প্রপার একটা গাইডলাইন দরকার, এবং আপনাকে যে ধরে ধরে বোঝাবে। এখন কোচিংগুলো তো আসলে ওইভাবে করবে না, ঠিক আছে? কোচিং আপনাকে অত গুরুত্ব দিবে না, একবার ভর্তি করে দেন হচ্ছে তারা আপনাকে আপনার মতো ছেড়ে দিবে। এখন আপনারা হলো কি বলবো, টাকার দিকে দৌড়ানবে, বলেন যে যেখানে সস্তা পাবো সেখানেই ভর্তি হব। টাকা, আপনি পড়ার দিকে কেন টাকার কথা ভাবছেন? নিজের একটা দক্ষতা বৃদ্ধি করার জন্য যদি একটু বেশি খরচ করা লাগে সেইখানেই পড়েন, কিন্তু তার কোয়ালিটি যেন ভালো হয়, ঠিক আছে? কোয়ালিটি ভালো হলে টাকা বেশি যত যাই অসুবিধা নাই, কিন্তু কোয়ালিটি যেভাবে আপনি আপনার মতো পাচ্ছেন না, আবার টাকাও সস্তা দিয়ে আপনারা মনে করছেন যে অনেক টাকা বেঁচে গেল, আবার বিদেশও যেতে চাচ্ছেন, মানে নিজের পেছনে কিছু খরচও করবেন না, আবার বিদেশ যেতে চাচ্ছেন। এই হলো আপনাদের চিন্তা ভাবনা। তাহলে তো অবশ্যই বছরের পর বছর ঘুরতে হবে, এই সেমিস্টার বাদ যাবে, ওই ইনটেক ধরতে পারবেন না, এইভাবেই কিন্তু পিছিয়ে যাবেন, ঠিক আছে? সো কোচিংয়ের দোষ দিবেন না, দোষ হলো নিজেকে দিতে হবে সব সময়, যে কোনো কাজে। অন্যের দোষ খুঁজে লাভ নেই। আচ্ছা, যাই হোক, কথাগুলো খারাপ লাগলেও আসলে বললাম। যাই হোক, আমি আজকে দেখাবো যে কিভাবে মানে সঠিক উপায় এবং স্বল্প সময়ে আমরা এটা ডেভেলপ করতে পারি। সো রাইটিং টাস্ক ওয়ানটা আসলে কি, আমাদের 20 মিনিট সময় থাকবে, এর ভেতরে আমাকে কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে, এটা আমার টাস্ক অ্যাচিভমেন্ট। তো আমাকে একটা প্রশ্ন দিবে এবং আমি আজকে বার চার্ট নিয়ে কথা বলবো। সো রাইটিং টাস্কের অনেকগুলোই আছে, লাইন গ্রাফ, বার চার্ট, টেবিল, পাই চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম। তো এই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব, বাট আমি আজকে দেখাবো বার চার্ট কিভাবে আমরা কমপ্লিট করব, ওকে? আচ্ছা, তো দেখেন, এইখানে আমরা প্রথমে যেই কাজটা করব, আমরা কিছু ট্রিক্স জেনে নিই রাইটিং টাস্ক ওয়ানে। যেমন 1 নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশনটা প্রশ্ন থেকেই টুকে দিব। তো ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার 4টা পার্টে লিখতে হবে রাইটিং টাস্ক ওয়ান। ইন্ট্রোডাকশন পার্ট, ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারা 2। তো ইন্ট্রোডাকশনের সময় আমি কি করব, এটা কিন্তু আমি প্রশ্ন থেকেই আমি দিতে পারি। যেমন আমার প্রশ্ন থাকবে একটা, এই যে, এবং একটা চিত্র থাকবে। তো চিত্র এবং প্রশ্নের সমন্বয়ে যেই কথাটা আমি বের করতে পারবো সেটাই হলো আমার ইন্ট্রোডাকশন। আচ্ছা, এরপরে কি 2 নম্বরে আছে হলো, আচ্ছা একটু এটা শেষ করে দিই যাতে বুঝতে পারবেন এটা আমাদের আলোচনা শেষ। দেন হচ্ছে 2 নম্বরে চার্টের সবচেয়ে বড়, আচ্ছা এটা অন্য কালার করে দিই, আমি রেড কালার করে দিচ্ছি। দেখেন, 2 নম্বর হচ্ছে চার্টের সবচেয়ে বড় এবং ছোট বিষয় খেয়াল করব। তো দেখবেন যে চার্টের ভেতর অবশ্যই সবচেয়ে বড় বিষয় এটা হলো আমাদের 2015 সালের যে পেপার, মানে নীল কালার যেটা দেখতে পাচ্ছেন, এবং সবচেয়ে ছোট বিষয় কি, এই যে এখানে 15। আর এগুলো হচ্ছে সবগুলো টন। আচ্ছা, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। সো দেখেন, একদম উপরে যেটা এবং একদম নিচে যেটা সেগুলো খেয়াল করব।
কারণ এখানে একটা খেয়াল করার ব্যাপার আছে, আমি যখন প্র্যাকটিক্যালি করাবো তখন বোঝাবো। তারপরে হচ্ছে আমাদের হলো শব্দের খনি মাথায় রাখবো, ঠিক আছে, শব্দের খনি মাথায় রাখবো। তো শব্দের খনি বলতে কি, আমাদের কিছু ভোকাবুলারি লাগবে, কারণ রাইটিং টাস্ক ওয়ানে যদি ভালো স্কোর করতে চাই, এবং এটাই হলো সবচেয়ে বড় ট্রিক্স রাইটিং টাস্ক ওয়ানের, আমাকে রাইটিং টাস্ক ওয়ান রিলেটেড ভোকাবুলারি ইউজ করতে হবে এনি হাউ, ঠিক আছে, যেভাবেই হোক। আমি সর্বোচ্চ 5 থেকে 7টা বা 15টা 20টা এরকম মুখস্থ করে ফেলবো, যেগুলো আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এইখানে আমি এটা একটু পড়ে নিই যে কমন ওয়ার্ডস দ্যাট আই মেমোরাইজ, যেগুলো আমি মাথায় রেখেছি বা মনে রেখেছি, ঠিক আছে। কি কি আমাকে মনে রাখতে হবে? দ্য ড্যাশ চার্ট ইলুস্ট্রেট, তাহলে ড্যাশের জায়গায় আমরা কি বলবো? বার চার্ট। দ্য বার চার্ট ইলুস্ট্রেটস, এটা আমার মুখস্থ থাকবে। অ্যাপ্রক্সিমেটলি কথাটা ইউজ করতে হবে, মানে প্রায়, অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে। আচ্ছা, এগুলো ইউজ করলে আমরা তখন কালার করব, এখন করছি না। লাস্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, ওভার ড্যাশ কনজিকিউটিভ ইয়ার, মানে পরবর্তী যেসব কত বছর বা কত মাস বা কত উইক এখানে লিখতে হবে, ঠিক আছে। 1 ইয়ার, 3 ইয়ার, আর 4 মান্থস বা 5 মান্থস বা উইক, ওকে। এরপর অ্যাডিশনালি, আচ্ছা কনজিকিউটিভ হচ্ছে ধারাবাহিক, ঠিক আছে। দেখেন অ্যাডিশনালি হলো সেই সাথে, বা আরও একটা কথা আপনি অ্যাড করতে গেলে অ্যাডিশনালি ইউজ করবেন, লে আউট ইউজ করবেন, দেন হচ্ছে লোয়েস্ট হায়েস্ট পয়েন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি, ওকে। অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আপনার কি প্রায় যেই হায়েস্ট এবং লোয়েস্ট পয়েন্টগুলো শো করার জন্য এটা বলতে হয়। তো এই কথাটা ইউজ করা মানে হচ্ছে এক্স্যাক্টলি আপনি তথ্য দিচ্ছেন না, মানে ওর কাছাকাছি কিছু তথ্য দিচ্ছেন, সেই ক্ষেত্রে এই কথাটা ইউজ করতে হবে। আচ্ছা, দ্য অ্যামাউন্ট অফ, মানে কত পরিমাণ বা কিসের পরিমাণ, সেটা এরপরে আমরা লিখব। সিগনিফিকেন্টলি লার্জার, মিন হোয়াইল, যেখানে ডিফারেন্স বিটুইন, মানে ভিন্নতা বা তফাৎ, ওকে। এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ আমরা এইগুলোই আসলে ব্যবহার করতে পারি আমার রাইটিং টাস্ক ওয়ানে। তারপর হচ্ছে অ্যাডজাস্ট, আন্ডার অর ওভার, দেখবেন যে এটা কখন বলবেন। সাপোজ একটা লাইন দেখবেন যে লাইনের একটু নিচে থাকলে বলবেন যে অ্যাডজাস্ট আন্ডার 60, এভাবে বলবেন। আর জাস্ট ওভার, এই যে দেখেন একটু ওই যে উপরে চলে গেলে, এই দাগের একটু উপরে চলে গেলে জাস্ট ওভার, এভাবে বলতে হবে। আচ্ছা, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য টোটাল অ্যামাউন্ট, এটা পরিষ্কার যে কত অ্যামাউন্ট। আচ্ছা, এই কথাগুলো যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে এক্সামিনার আপনার নাম্বার বাড়িয়ে দিয়েছে বা নাম্বার দিতে বাধ্য, ওকে। আচ্ছা, তো এক্সামিনারকে আমরা কাকু বলি, ঠিক আছে। কাকু আবার মানে মাথা গরম হয়ে যায় যদি আপনি ভালো ভালো ওয়ার্ড না ইউজ করেন, ঠিক আছে। সো ডিউরিং দ্য পিরিয়ড, বা ওই সময়কালে, এই কথাগুলো কিন্তু বারবার লাগবে যে কোনো রাইটিং টাস্ক ওয়ানে। আচ্ছা, হ্যাভ সিমিলার, ফ্ল্যাকচুয়েটেড স্লাইটলি, ফ্ল্যাকচুয়েটেড মানে কি, ওঠা নামা করে। সো যেখানে যে আপনি দেখবেন লাইন চার্ট বলেন, বার চার্ট বলেন, অবশ্যই এর ওঠা নামা আছে, বা টেবিল বলেন, ওঠা নামা কিন্তু অবশ্যই আছে। তো এই কথাগুলো কিন্তু ইউজ করাই লাগে, যার কারণে এই সব ওয়ার্ড যদি আমরা মাথায় রাখি, আমরা এই কথাগুলো বা এই ওয়ার্ডগুলো ইউজ করলে আমাদের ব্যান্ড স্কোর আসবে 7.5-এর ওপরে। 8 আমাদের টার্গেট, ঠিক আছে। ওকে, তাহলে শব্দের খনি আমি মাথায় রাখলাম। দেন হচ্ছে বড় বড় বাক্য লিখে কাকুর মন জয় করব, ওকে। সো আমি বড় বড় বাক্য লিখবো, যা লিখবো বড় বড়। আমি হয়তো 2টা তথ্য দিব, একটা ফুল স্টপ দিব না, মাঝে মাঝে কমা দিয়ে দিব। কমা দিয়ে দিয়ে আমাকে বাক্যগুলো বড় করতে হবে, বা বড় বড় বাক্য কিভাবে লিখতে হয় আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা একটু দেখে প্র্যাকটিস করতে পারেন বাসায়। আচ্ছা, তো দেখেন এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন সমান হচ্ছে এক সেন্টেন্স। 5 নাম্বারটা একটু ফলো করি আমরা, যে ইন্ট্রোডাকশন লিখবো আমরা এক সেন্টেন্সে। আচ্ছা, সেন্টেন্স এবং লাইনের পার্থক্য তো বুঝেন। লাইন হচ্ছে অনেকগুলো লাইনের সমন্বয় হতে পারে, 1টা 2টা 3টা লাইনও এক সেন্টেন্স হতে পারে। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন আমাকে এক সেন্টেন্সে লিখতে হবে, কিন্তু ইন্ট্রোডাকশন প্রশ্ন থেকেই আমাকে নিতে হবে। আচ্ছা, এটা যেহেতু দেওয়াই আছে, দেওয়াই থাকবে। এরপর ওভারভিউ আমাকে 2টা সেন্টেন্সে লিখতে হবে, যে সর্বোচ্চ আসলে ওভারভিউতে আমি কি দিব, মানে ওভারভিউতে আমি গুরুত্বপূর্ণ 2টা তথ্য দিব। তো এইখান থেকে আপনার গুরুত্বপূর্ণ কোন তথ্য 2টা দেওয়া যেতে পারে বলেন তো? সবচেয়ে বেশি এইটা, এবং এটা কম। বা আপনি দেখেন যে প্রত্যেকটা সালেই কিন্তু আপনি, আচ্ছা আগে একটু পড়ি যে ওয়েস্ট কালেক্টেড বাই রিসাইকেলিং সেন্টার, টনস অফ ওয়েস্ট। তো টন, এগুলো হচ্ছে টন, কত টন আছে, আর এইখানে হচ্ছে আপনার সাল। তাহলে
ওয়েস্টেড কালেক্টেড মানে ওয়েস্ট কালেক্টেড মানে কি, ময়লা যেসব আবর্জনা যেসব কালেক্ট করা হয়েছে রিসাইক্লিং সেন্টারের জন্য কত টন ওয়েস্ট। তো প্রত্যেক সালেই দেখেন যে পেপার যেইগুলোটা আছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি, অন্যান্য ম্যাটেরিয়ালসের তুলনায় কিন্তু পেপার সবচেয়ে বেশি। তো এই কথাটা আমি তুলে ধরতে পারি ওভারভিউতে, এটা একটা ভালো চমকপ্রদ তথ্য। বা আপনি আপনার মতো যে কোনো তথ্য দিতে পারেন, এইটাই যে দিতে হবে এমন কোনো মানে নেই। আপনি আপনার মতো, আপনি যা দেখতে পাচ্ছেন তাই। রাইটিং টাস্ক ওয়ানে নির্দিষ্ট কোনো অ্যান্সার নেই, কারণ এটা আপনি মুখস্থ করে আসেননি, আপনার সামনে যেটা দিয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী আপনি এটা জাস্ট বর্ণনা করবেন, ঠিক আছে? তো আপনি দেখতে পাচ্ছেন যে সব হচ্ছে পেপারগুলো আর কি বেশি বেশি অন্যান্য ম্যাটেরিয়ালস তুলনায়, এই কথাটা দেওয়া যেতে পারে। আবার সেকেন্ড মোস্টে আপনি দিতে পারেন যে এটা কি, এই যে গ্লাসটা হলো সেকেন্ড মোস্ট কালেক্টেড ওয়েস্ট পড়ে, এবং সবচেয়ে কম যেটা পড়তেছে সেটা হলো গার্ডেন। তো আমি এত তথ্য দিব না, আমি এখান থেকে জাস্ট 2টা তথ্য দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা প্র্যাকটিক্যালি লেখার সময় আপনারা হয়তো বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সেজন্য। সো দেখেন বডি প্যারা 1 হচ্ছে আমরা 3 অথবা 4টা সেন্টেন্সে লিখবো, এবং বডি প্যারা 2, আচ্ছা বডি প্যারা 1 হলো আমাকে সরাসরি যে কোনো একটা নিয়ে আমি বলবো, এই যে এতগুলো না, এতগুলোর যে কোনো একটা নিয়ে আমি বলবো। কোনটা নিয়ে বলবেন বলেন তো? আপনি প্রথমটা নিয়ে বলতে পারেন, কারণ 2011 সাল, এইটা তো আপনি সবগুলো বলবেন যে এইটার পয়েন্ট কত, এইটা কত, এইটা কত, এইটা কত, পেপার, গ্লাস, টিন এবং গার্ডেন। তো এইগুলোর কোনটা কত আপনি বলে দিলেন। আপনি বডি প্যারা 1 জাস্ট এতটুকুই কাজ, আর কিচ্ছু দিবেন না। এই একটা বা 2টা নিয়ে আপনি লিখতে পারেন, বাট আমি একটাই লিখব, কারণ 2টা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? সো আমি 2011 সালে কি কি ঘটেছে এইগুলো আমি বলে দিব। এরপর আমি বডি প্যারা 2তে লাস্টেরটা বলবো, বা এই মাঝেরগুলোর সঙ্গে এই টোটাল বিষয়টা এইটার সঙ্গে কম্পেয়ার করব, ঠিক আছে? বুঝেছেন নিয়মটা? বুঝেছেন? দেখেন বডি প্যারা 2তে কি করতে হবে, আমি বডি প্যারা 1-এতে একটা নিয়ে বললাম, এখন এইটার সঙ্গে কম্পেয়ার করব বাকিগুলা একসঙ্গে। আচ্ছা, তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে শুরু করি। তার আগে প্রশ্নটা একটু পড়ি। আমি স্ক্রিনটা বোঝার জন্য আমি 2 ভাগে ভাগ করব, সমস্যা নেই। দেখেন বলা হচ্ছে দ্য চার্ট বিলো শোজ ওয়েস্ট কালেকশন বাই রিসাইক্লিং সেন্টার ফ্রম 2011 টু 2015। তাহলে 11 সাল থেকে 15 সাল 5 বছরের একটা সময়কাল, তাহলে এই 5 বছরের কথাটা আপনি উল্লেখ করে দিতে পারেন, তাই না? সো এইগুলো আসলে মানে আপনি শিখে যাবেন, অটোমেটিক শিখে যাবেন। আচ্ছা, তাহলে আমি 5 বছরের পিরিয়ডকালে কি ঘটছে, যে আমি ইন্ট্রোডাকশনে এটা লিখবো যে এই কথাটাই আমাকে ক্লিয়ার করতে হবে, যে আপনি আসলে প্রশ্নটা বুঝেছেন কিনা সেটা আপনি ইন্ট্রোডাকশনে ক্লিয়ার করতে হবে। তাহলে আমি শুরু করে দিই ইন্ট্রোডাকশনটা লেখা, তো দেখবেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা যা লিখেছি যে দ্য বার চার্ট ইলুস্ট্রেটস, এটা কিন্তু আমাদের মুখস্থ, আমি যে একটু আগে দেখালাম যে ওয়ার্ডগুলো। তো দ্য বার চার্ট কি চিত্রায়িত করেছে, যে হাউ মাচ ওয়েস্ট ওয়াজ কালেক্টেড বাই রিসাইক্লিং সেন্টার ওভার 5 কনজিকিউটিভ ইয়ার্স। তাহলে 5 বছরের সময়কাল কিন্তু এখানে দেওয়াই ছিল। তো কত আসলে কত ওয়েস্ট আসলে কালেক্ট হচ্ছে রিসাইক্লিং সেন্টার দ্বারা ওভার 5 বছরে, তো এইখানে কিন্তু সেই তথ্যটাই দেওয়া আছে। এবং এটা শুরুর কাল কিন্তু 2011 সাল ছিল, যার কারণে আমরা 2011 সাল লিখলাম, যে স্টার্টিং ইন 2011। তাহলে এভাবে লিখলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে যাচ্ছে। তো ইন্ট্রোডাকশন কি আপনি নিজ থেকে লিখেছেন? না, আমি যা যা দেখতে পাচ্ছি সেটাকেই আমি একটু ভালো করে বললাম, ঠিক আছে? দেখেন দ্য চার্ট বিলো শোজ, আমি বলছি দ্য চার্ট ইলুস্ট্রেটস, একই কথা। হাউ মাচ ওয়েস্ট ওয়াজ কালেক্টেড, আচ্ছা কালেক্টেড, এখন কত, এটা তো আপনাকে দিতেই হবে যে কত একটা পরিমাণ দিয়েছে, যে ওয়েস্ট ওয়াজ কালেক্টেড বাই রিসাইক্লিং সেন্টার ফ্রম এত থেকে এতকে আমি বলতেছি 5 কনজিকিউটিভ ইয়ার, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে আমার, কিন্তু স্টার্টিং কত, এই যে 2011 সালে। ওকে, তাহলে এইখান থেকে আমি ইন্ট্রোডাকশনটা কি করলাম, অলরেডি কিন্তু নিয়ে নিলাম। ইন্ট্রোডাকশনটা আমি প্রশ্ন থেকেই টুকে দিলাম, তাই না? সো আমার কিন্তু আর কিছু করা লাগছে না। তাহলে এটা কি ইজি না? এটা আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। দেন আমি লিখব ওভারভিউতে কি দিতে পারি আমি, আচ্ছা আমি লিখছি, দেন আমি আপনাকে বলছি। ওকে,
ওকে, তাহলে আমরা দেখেন ইন্ট্রোডাকশনের পরে আমরা একটা ওভারভিউ লিখেছি। সো ওভারভিউটা আমরা 2 সেন্টেন্সে লিখেছি, তাই না? সো যেটা আমি বলেছিলাম আপনাকে, ওভারভিউ 2 সেন্টেন্সে লিখতে হবে। তো ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা আমরা একটু ইউজ করে ফেলবো এই ওয়ার্ডটা। দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়েস্ট কালেক্টেড, তো এটাও কিন্তু আমরা মুখস্থ আছে আমাদের অলরেডি। তো যে কোনো কিছু হোক, ওয়েস্ট কালেক্টেড হোক আর যে কোনো বিষয় হোক, আপনি টোটাল অ্যামাউন্ট অফ ড্যাশ 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 যে কোনো বিষয় লিখতে পারেন। ইচ ইয়ার ফলোড সিমিলার ট্রেন্ডস, তো দেখেন প্রতি বছরই কিন্তু একই ট্রেন্ডস ফলো হচ্ছে, অ্যান্ড অনলি ফ্ল্যাকচুয়েটেড স্লাইটলি, এবং একটু কিছু মাত্র ওঠানামা করছে। সো অ্যাডিশনালি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইল ওয়েস্ট অফ পেপার দ্য মোস্ট কালেক্টেড টাইপ অফ রিসাইকেবল ওয়েস্ট, তাহলে দেখেন পেপারটা কিন্তু সবচেয়ে মোস্ট কালেক্টেড টাইপ, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম একটু আগে। দেখেন পেপারটা কিন্তু প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি হায়েস্ট। তো কালেক্টেড টাইপ অফ রিসাইকেবল ওয়েস্ট, তো পেপার হচ্ছে সবচেয়ে বেশি কি এমন একটা ওয়েস্ট যেটা কিনা প্রত্যেকবারই আসলে টপ মোস্টে আছে। এখন দেখেন এইখানে আমরা বলেছি যে ঠিক অপোজিট একটা আমরা বিপরীত একটা চিত্র দেখতে পাচ্ছি, যে গার্ডেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো আপনার পেপার, এবং সবচেয়ে অপোজিট যেটা এর বিপরীতে যেটা আছে সেটা হলো গার্ডেন। গার্ডেন হচ্ছে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছেন। দ্য অপোজিট ওয়াজ ট্রু ফর গার্ডেন ওয়েস্ট ডিউরিং দ্য পিরিয়ড। তো ডিউরিং দ্য পিরিয়ড হচ্ছে আমাদের একটা ভোকাবুলারি। তো যাই হোক, এখন এইগুলোকে আমরা কানেক্ট করে কি হলো, একটা ওভারভিউ দাঁড়ালো। সো আপনি দেখেন যে কোন দুইটা তথ্য দিলাম, এখানে কি তথ্য দেওয়ার মতো কিছু আছে? আমরা কি দিলাম, আমি আমার মতো দিয়েছি যে একটা হলো পেপার এবং গার্ডেন, মাঝের দুইটা দেওয়ার দরকার নেই। একটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে নিচু, এই দুইটা দেখালাম। তাহলে আমার কিন্তু এটা হয়ে গেল। তাহলে ওভারভিউটা কত ইজি না বলেন? তো এভাবে একটু প্র্যাকটিস করবেন বাসায়, তো নাম্বারও কিন্তু আপনার ইনক্রিজ হবে। এভাবে লিখলে নাম্বারও বেশি পাবেন, ঠিক আছে? কারণ এখানে তো সবগুলো আপনি চাইলেও কিন্তু ইয়ে করতে পারবেন না, কারণ এখানে তারা চাচ্ছে যে অল্প কথায় আপনি পুরো বিষয়টাকে আপনি ইয়ে করে দেন। আচ্ছা, অ্যাডিশনালি এটা আমাদের হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, ফ্ল্যাকচুয়েটেড স্লাইটলি, ওঠানামা করেছে। সো এটাও একটা আমাদের ওয়ার্ড। তো এগুলো কিন্তু আমরা ইউজ করে করে কিন্তু লিখতে পারি। সো এগুলো যেভাবেই হোক আপনি ঢুকাই দিবেন, ওকে? আচ্ছা, দেন হচ্ছে আমরা করব একটা হলো বডি প্যারা 1 করব, ঠিক আছে? বডি প্যারা 1 আমি কি দেখতে পাচ্ছি? আমি 2011 সালে যা দেখতে পাচ্ছি তাই বলবো। 2011 সালে কি দেখতে পাচ্ছেন আপনি? হলো এগুলো টন দেখেন, 60 টনের কাছাকাছি চলে গেছে হলো পেপার। 2011 সালে 50-এর কাছে চলে গেছে কি গ্লাস, এবং 35-এ আছে হলো টিন। এখন 35-কে কিন্তু আমরা আবার 40 বলতে পারি না, কারণ এটা একটা মাঝামাঝি। কিন্তু যেগুলো কাছে কাছে ছুঁয়ে গেছে সেগুলো কিন্তু আমরা 60-50 বলতেই পারি। আচ্ছা, আবার এখানে 32 আমি কিন্তু 40-এ বলতে পারি না, ঠিক আছে? আবার আমি ওভার 30 বলতে পারি, ঠিক আছে? এটা বলতে পারি যে ওভার 30 মানে 32। এখানে আমরা এই দুইটা কাছাকাছি বলে এই দুইটা আমরা সেম ভাবে বলে দিব, ওকে? তো আমি দেখেন কিভাবে লিখি, তারপর আমি বোঝাচ্ছি। এই যে আমি ডেভেলপ করলাম বডি প্যারা 1, এটা দেখে কিন্তু এক্সামিনার মানে ফুল স্যাটিসফাইড হয়ে যাবে। কারণ আমি এখানে কি করেছি দেখেন, ইন 2011-এ আমরা যদি এখানে ফোকাস করি, আপনি যা দেখতে পাচ্ছেন তাই আমরা লিখব, ঠিক আছে? মানে সিরিয়ালি লিখব। তো একদম শুরু থেকে আমি শুরু করি যে পেপার ওয়াজ দ্য মোস্ট কালেক্টেড টাইপ অফ দ্য ওয়েস্ট, এটা আমরা বলে দিতে পারি। অ্যাট জাস্ট আন্ডার 60 টনস, দেখেন পেপারটা সবচেয়ে বেশি এবং আন্ডার 60 টনের কিন্তু 57 টনে আছে, বাট আমরা আন্ডার 60 বললাম, কারণ এই কথাটা আমাকে ইউজ করতে হবে, জাস্ট আন্ডার, মানে এটা হলো আমার শো অফ, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো আমাকে ইচ্ছা করে করে ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা হোয়াইল যেখানে কিনা অ্যাবাউট 50 টনস অফ গ্লাস ওয়াজ কালেক্টেড, এরপরে গ্লাসের অবস্থান, তার মানে অ্যাবাউট 50 বললাম, আমি নেয়ার 50ও বলতে পারতাম, ঠিক আছে? তো এই কথাগুলো আপনাকে ইউজ করতে হবে, অ্যাবাউট 50, নেয়ার 50, অ্যাপ্রক্সিমেটলি 50, এভাবে বলতে পারেন না আপনারা। আচ্ছা, তো অ্যাবাউট 50 বা অ্যারাউন্ড 50 আমি বলতে পারতাম। তো অ্যাবাউট বা অ্যারাউন্ড 50 টনস অফ গ্লাস ওয়াজ কালেক্টেড। মিন হোয়াইল, এই কথাটা আমাদের একটা কি, এটাও একটা আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তো মিন হোয়াইল যেখানে কিনা দেয়ার ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 35
তাহলে প্রায় 35 টনস অফ ডিসকার্ডেড টিন কালেক্টেড। এটা আমরা ইচ্ছা করে ব্যবহার করেছি, এটা করলে ভালো, ঠিক আছে। তো 35 টনস কি আপনি দেখতে পাচ্ছেন যে 35 টন হচ্ছে ডিসকার্ডেড টিন। বা ডিসকার্ডেড কেন ইউজ করলাম, আমরা রিজেক্টেডও ইউজ করতে পারতাম, বাট রিজেক্টেড হচ্ছে ডিসকার্ডেড কথাটা আরও ভালো, বা বাতিল। সো দেখেন, তো বাতিল টিনগুলো আমরা দেখেছি যে 35 টনস অ্যান্ড হচ্ছে 32 টনস গার্ডেন ওয়েস্ট। অবশ্যই দেখেন 32 হচ্ছে গার্ডেন ওয়েস্ট। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। যা দেখতে পাচ্ছেন আপনি তাই বলবেন, এখানে আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিন্তু আমাদের কি করতে হবে, এই যে ভোকাবুলারি যে ইউজ করতেছি এর কারণে আমাদের নাম্বারগুলো বাড়বে, ঠিক আছে। এখানে চাইলে আপনি আর একটা সেন্টেন্স বাড়াতে পারেন, বাট আমরা যেভাবে দিয়েছি 2টা সেন্টেন্স বড় বড় দিয়েছি, তো সমস্যা নাই, ঠিক আছে, ইটস এনাফ। ওকে, নাহলে আরও বেশি বড় হয়ে যাবে, আমরা অত বড় করব না। সো দেখেন, আমরা এটা ব্যান্ড 8-এর মতো করেই আমরা লিখতেছি, যেভাবে আশা করি ব্যান্ড 8 হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন, এরপরে আমরা বডি প্যারা 2 করব। বডি প্যারা 2তে যা করব বাকিগুলো নিয়ে আলোচনা করব। তারপরেও 2015-এর দিকে বেশি ফোকাস রাখবো, কারণ মাঝেরগুলো গ্যাপ দিতে হবে আপনাকে। আচ্ছা, যাই হোক, আমি লিখছি, তারপরে আমি ডিসক্রাইব করছি। আচ্ছা, তাহলে আমরা বডি প্যারা 2 কমপ্লিট করে ফেলেছি। সো দেখেন, এভাবে আমরা কিভাবে করেছি সেই বিষয়টা দেখি, যে দ্য অ্যামাউন্ট অফ, এটা আমি আবার ব্যবহার করেছি, দ্য অ্যামাউন্ট অফ কালেক্টেড ওয়েস্ট পেপার হিট দ্য লোয়েস্ট পয়েন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি কত 40 টনস। দেখেন, সবচেয়ে কম যেটা আছে আমরা কিন্তু সেটা দিয়ে শুরু করতেছি, যে 2013 সালে কি হয়েছে, সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে কি এটা হিট করেছে, এবং এরপরে আবার বেড়ে গিয়েছে কত, আবার 70 টনস ইন 2015। তাহলে দেখেন, তাহলে 2013 সালে কি ঘটেছে, 15 সালে কি ঘটেছে সেটা একটু বললাম পেপার নিয়ে। হুইচ ওয়াজ দ্য হাইয়েস্ট ফিগার, এবং সেটাই কিন্তু সবচেয়ে বেশি ছিল, হাইয়েস্ট ফিগার ছিল ফর অল অবজার্ভড ইয়ার্স। তো পুরো বছরের ভেতরে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে কী ছিল সেটা আমি দেখালাম পেপারটাকে নিয়ে, এবং পেপারটার 2টা অবস্থানই বললাম যে এর লোয়েস্ট পয়েন্ট কত ছিল এবং হাইয়েস্ট পয়েন্ট কত হলো। আচ্ছা, এবং কত সালে হলো এটা বলার পরে মিন হোয়াইল, এটা আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড। দ্য ফিগার ফর আদার টাইপস অফ, এখন সবগুলো একবারে বলে দিতে হবে, ঠিক আছে। উইটনেসড ফ্ল্যাকচুয়েশনস, মানে ওঠানামা করেছে থ্রু আউট দ্য পিরিয়ড। থ্রু আউট মানে কি, এই সম্পূর্ণ এই সময়কালের ভেতরে ওঠানামা করেছে। উইথ 52 টনস অফ গ্লাস, 39 টনস অফ টিন এবং 35 টনস অফ গার্ডেন ওয়েস্ট কালেক্টেড লাস্ট ইয়ার। তাহলে এইখানে কি 52 হলো আমরা গ্লাসে পেয়েছি, ঠিক আছে। দেখেন, এই যে এই বছরেরই আমি সবগুলো বলে দিচ্ছি, 52, 39, 35। তাহলে আপনি এখন বলেন, আমরা কি এইগুলো বলেছি, এগুলোর সবগুলো কি তথ্য দেওয়া সম্ভব? বলেন, সবগুলো কিন্তু দেওয়া সম্ভব না। আমরা হলো প্রত্যেকটার ভেতরেই দেখলাম যে এটা সবচেয়ে কম, জাস্ট 2013 সালটাকে টেনে এনেছি, জাস্ট এটার সঙ্গে একটু দেখানোর জন্য, ঠিক আছে। এখন এটা আমি জাস্ট লাস্টেরটা বলে দিয়েছি, কারণ এইখানে এত কিছু বলা সম্ভব না, ঠিক আছে, কারণ এত কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এবং আমরা একটু সবচেয়ে হাইয়েস্ট রাইজিং যেটা বলেছি 2011 সালে যেটা দেখেছিলাম, যে এইটার চেয়ে আপনি একটু তুলনা করে দিতে পারেন চাইলে। এটা যেমন 60 আছে, এখানে আপনি 70, তার মানে আরও 10 টন বৃদ্ধি পেয়েছিল, এভাবেও আপনি বলতে পারতেন। এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি কিভাবে কম্পেয়ার করছেন বা কম্পেয়ার করবেন, ঠিক আছে। এবং এখানে কম্পেয়ার যদি নাও করি, তারপরেও আমি জাস্ট এইখানে আমি এরকমই জাস্ট বর্ণনা করে দিলাম, ঠিক আছে। সো এইখানে কোনো সমস্যা নাই, কিন্তু মাঝের যে কোনো একটা বিষয় আমি টাচ করেছি। সো এইভাবে যদি আমরা করি, দেন খুব সুন্দর একটা আমরা স্কোর করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা ডেভেলপ করতে হবে। তো আমার যদি আপনারা একটু টাচে থাকতে চান, যেমন স্পিকিংয়ে যারা একটু দুর্বল, আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, আমার গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। সো অবশ্যই এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনি ক্লিক করে জাস্ট ওখানে চলে যাবেন। ওকে, আর যারা খুবই দুর্বল অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।
যে কোনো জায়গায় ভর্তি হওয়ার দরকার নেই, যার কথা বুঝেন, আপনি যদি আমার পড়া বুঝেন তাহলে আমার কাছেই ভর্তি হন, এটাই হবে বেস্ট। ঠিক আছে, আপনার বেস খারাপ বা বেসিক খারাপ, যে কোনো কিছুতে আমি হেল্প করতে পারবো। ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।